প্রকৃতির নিয়ম হোক বা চক্রবর্তীর নিয়ম অনুসারে নিউজিল্যান্ড কিন্তু ঘুরে ফিরে টিম ইন্ডিয়ার এগেনস্টে ফাইনাল খেলছে, সেটা একদম কনফার্ম হয়ে গেছে। কালকে সাউথ আফ্রিকার এগেনস্টে তারা তাদের জিত পাওয়ার পরে, অর্থাৎ হাফ ম্যাচ হয়ে যায় বা প্রথম ইনিংস হয়ে যাওয়ার পরেই মনে হয়েছিল যে নিউজিল্যান্ডেই ভারতের এগেনস্টে ফাইনাল খেলবে। তার আগে বা এই সমস্ত কথা বলার আগে একজন প্লেয়ারের নিয়ে একটা কথা বলা অবশ্যই ভালো, যে ডেভিড মিলার এমন একজন প্লেয়ার যে সাউথ আফ্রিকান প্রাইম টিমে থাকা সত্ত্বেও কোনোদিনও ফাইনাল জিতেনি, এবং কালকের ম্যাচেও সে একমাত্র প্লেয়ার ছিল যে সাউথ আফ্রিকার তরফ থেকে সবচেয়ে বেশি রান করে, এবং তার যে অ্যাগ্রেশন ক্রিকেট সেটা দেখিয়েছিল। এরপর বা এর মাঝে একটা টি-20 সিরিজ আছে, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং ফাইনাল ওভারে গিয়ে হার্দিক পান্ডিয়ার করা বলে সূর্যকুমার যাদবের একটা অসাধারণ ক্যাচে ধরা পড়ে, সেখান থেকেও সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ হেরে যায়। এবং সাউথ আফ্রিকান হিস্ট্রিতে বা সাউথ আফ্রিকান ক্রিকেট হিস্ট্রিতে সাউথ আফ্রিকা সেবারই সর্বপ্রথম ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এবং কালকের ম্যাচও ডেভিড মিলার একা শেষ পর্যন্ত যেভাবে লড়ে গিয়েছে, নট আউট 100 করেছে। এবং ডেভিড মিলারের প্রত্যেকটা বড় ইনিংস যতগুলো ফাইনাল বা সেমিফাইনালে খেলেছে প্রত্যেকটাই কিন্তু লুজিং সাইডে গিয়েছে। তো একদিক থেকে আমরা বলতে পারি ফিল ফর ডেভিড মিলার, এটা আমরা বলতে পারি। ডেভিড মিলার প্রতিটা জায়গা এবং প্রতিটা খারাপ অবস্থায় সাউথ আফ্রিকার সঙ্গ দিয়েছে, কিন্তু শেষমেশ সাউথ আফ্রিকান অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু ডেভিড মিলারের সঙ্গ দেয়নি। কালকে শুরুতেই তেম্বা বাহুমা এবং রাসি ভ্যান্ডার ডুসে যেভাবে একটা পার্টনারশিপ করেছিল, ধীরে ধীরে মনে হচ্ছিল তারা দুজনে অন্তত 70-80 রান করে মানে ইন্ডিভিজুয়ালি করবে, এবং একটা ভালো পার্টনারশিপে নিয়ে গিয়ে অন্তত 200-250 রানে গিয়ে যদি কেউ আউট হয় সেটা হতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। তো সেরকমই একটা আমরা মানে প্রেডিক্ট করেছিলাম যে এরকম একটা স্কোর হতে পারে, সেটা কমেন্টেটাররাও প্রেডিক্ট করেছিল। তো সেরকম একটা জায়গা থেকে হঠাৎ তেম্বা বাহুমা ক্যাচ আউট হয়ে ফিরে যায় কেন উইলিয়ামসনের হাতে। এরপর আসে রসি ভ্যান্ডার ডুসে, তারপর একের পর এক যেভাবে উইকেটে শেষমেশ ডেভিড মিলারই একমাত্র ছিল যে শেষ পর্যন্ত টিকে ছিল। এবং যে অসাধারণ একটা ফিল্ডিং প্রদর্শন আমরা দেখেছি সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে, নিউজিল্যান্ডের ধারেপাশে সেরকম কোনো টিম নেই, আমাদের টিম ইন্ডিয়াও তো নেই। টিম ইন্ডিয়া ছাড়াও নিউজিল্যান্ড শুধু একমাত্র টিম যারা অসাধারণ ফিল্ডিং এফোর্ট দেখিয়েছে, এবং তারা যে রানটা করে তার থেকে 30-40 রান বেশি বানাতে অবশ্যই করতে হবে, বা সেটার সঙ্গে 30-40 রান অ্যাড করে চলতে হবে, যে এই রানটা আমাদের টার্গেট, নইলে কিন্তু নিউজিল্যান্ডের সামনে দাঁড়ানো খুবই মুশকিল। কালকে যেভাবে কেন উইলিয়ামসন উড়েছে, গ্লেন ফিলিপস উড়েছে, কালকে হ্যাঁ ক্যাচ হয়নি, উড়ে কিন্তু অসাধারণ বাউন্ডারি বাটকিয়েছে। এরপর যদি আমরা ম্যাচে আসি, কাল নিউজিল্যান্ড টসে জিতুক কিংবা হারুক কোনো এখানে আর ফারাক আসে না, কারণ নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। তো নিউজিল্যান্ড কাল প্রথমে ব্যাট করতে নেমে 362 রান করে 6 উইকেট হারিয়ে, এবং 362 রান রাহুলের পাকিস্তানের যত রোড পিচ হোক বা ফ্ল্যাট পিচ হোক বা ব্যাটিং পিচ হোক, 362 রান অনেক রানেই হয়, সেটা সেটা ওডিআই হোক বা টেস্ট ফরম্যাটেই হোক। কারণ টেস্ট ফরম্যাটেও 362 রান হয়ে গেলে কোনো টিম লিড পেয়ে যায়, তো এখানে তো ওডিআই ছিল, লিমিটেড ওভার ছিল। তো নিউজিল্যান্ড 362 করে 6 উইকেট হারিয়ে, যেখানে রচিন রবীন্দ্র 108, কেন উইলিয়ামসন 102, গ্লেন ফিলিপস 49 নট আউট, এবং ড্যারেল মিচেল 49 রান করে। অপর দিক থেকে সাউথ আফ্রিকার তরফ থেকে মার্কো ইয়ানসেন 0 উইকেট পায়, এবং সে সবচেয়ে বেশি রান কনসিড করে বিনা উইকেটে। লুঙ্গিসান ইনগিরি 72-এ 3, কাগিসো রাবাডা 70-এ 2 এবং ওয়েন মোল্ডার 48-এ 1 উইকেট পায়। কালকের ম্যাচে লাস্ট বলে 2 রান দরকার ছিল ডেভিড মিলারের, সে লাস্ট বলে 2 রান নেয়, কিন্তু সেটা তার পার্সোনাল অ্যাচিভমেন্ট হয়েছে, 100 রান করে। কিন্তু বাকিবার সাউথ আফ্রিকা কালকে একটা সময় মনে হয়েছিল সাউথ আফ্রিকা এই রানটা এই রানটা চেস করতে পারে, কিন্তু শেষমেশ সেরকম কিছু হয়নি। অপরদিকে সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামে, সাউথ আফ্রিকার তরফ থেকে ডেভিড মিলার 67 বলে 100 রান নট আউট, রাসি ভ্যান্ডার ডুসে 69, তেম্বা বাহুমা 56 রান করে। অপর দিক থেকে গ্লেন ফিলিপস 27-এ 3, মিচেল স্যান্টনার 43-এ 3 এবং রচিন রবীন্দ্র 20 রান দিয়ে 1 উইকেট নেয়। ম্যাট হেনরি 43-এ 2 উইকেট নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ রচিন রবীন্দ্র হয়। কালকে সাউথ আফ্রিকা 312 রান করে 9 উইকেট হারিয়ে, অর্থাৎ 50 রান, তখনও রয়েছে 51 রান, কারণ টার্গেটটা ছিল 363 রানে। তো কালকের ম্যাচটা দুর্ভাগ্য বলবো না, কারণ সাউথ আফ্রিকার কপালে এরকম হয় তারা নকআউট পর্যায়ে পৌঁছায়, তারা ফাইনাল নইলে সেমিফাইনালে হয়ে যায়। যদিও ফাইনালে একবারই উঠেছে, এর আগে তারা যতবার খেলেছে নকআউটেও সেমিফাইনাল থেকে বেরিয়ে চলে গেছে। এবং সেম রিপিট হয়েছে 2015 ওয়ার্ল্ড কাপ, যেখানে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। 2015 সম্ভবত 15 ওয়ার্ল্ড কাপেই ছিল এরকম একটা, যেখানে ইন্ডিয়া হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং নিউজিল্যান্ড জিতে গিয়েছিল সাউথ আফ্রিকার এগেনস্টে। এখানে কিছুটা আলাদা হয়েছে, সেম সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচের রেজাল্টটা একই আছে, বাকিবাদ টিম ইন্ডিয়া এগেনস্ট নিউজিল্যান্ড ম্যাচ খেলবে 9 তারিখ। সেটা একটা মজাদার বা একটা টেনশনফুল ম্যাচ আছে, কারণ গ্লেন ফিলিপস এর আগের ম্যাচে যেভাবে টিম ইন্ডিয়ার মেন উইকেট বিরাট কোহলিকে আউট করেছিল, একটা অসাধারণ ক্যাচ নেই। এবং বাকিবাদ হ্যাঁ, টিম নিউজিল্যান্ড বরুণ চক্রবর্তী স্পিন বুঝতে পারেনি, কিন্তু তাদের কাছে এবারে সময় আছে, তারা অবশ্যই প্র্যাকটিস করবে। বরুণ চক্রবর্তী না হয় স্পিনে অতটা ভয় পাবে কিনা সেটা সন্দেহ আছে, কিন্তু
ম্যাচটা আমার তো একটা ডাউটফুল আছে যে কি হতে চলেছে। তো দেখা যাক 9 তারিখে কী হয়। বাকি সুস্থ থেকে ভালো থেকে এবং হাসতে